দর্শক, বাংলাদেশ ইসলামিক ফিন্যান্স সামিট নিয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিটি ব্যাংকের হেড অফ ইসলামিক ব্যাংকিং মোহাম্মদ আফজালুল ইসলাম। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। থ্যাংক ইউ সো মাচ। জি, আমরা আজকে যেটা দেখলাম, ইসলামিক ফিন্যান্স সামিটের উদ্বোধন হয়েছে। 3 দিন ব্যাপী এই সম্মেলনটা হবে, সামিটটা। আসলে এই সামিটের প্রধান লক্ষ্যটা কি এবং এই লক্ষ্য কার্যকর করতে আপনারা কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন? আসলে এই সামিটে আমাদের মূল লক্ষ্য হচ্ছে 2-3টা জিনিস স্পষ্ট করা। এর মধ্যে প্রথমত বাংলাদেশের শরিয়া সম্মত ফাইন্যান্সের উপর মানুষের আস্থা বাড়ানো, দ্বিতীয়ত গভর্নেন্স এবং রিস্ক ম্যানেজমেন্টকে শক্ত করা, এবং তৃতীয়ত রেগুলেটর, স্কলার, ব্যাংকার, প্র্যাকটিশনার এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে একটি বাস্তব রোডম্যাপ তৈরি করা। আমরা আলোচনাগুলোকে শুধু সেমিনারেই সীমাবদ্ধ না রেখে লিখিত সুপারিশ আর অ্যাকশন প্ল্যানে আমরা রূপ দিতে চাচ্ছি। সিটি ইসলামিক টাইটেল স্পন্সর হিসেবে নিজ ব্যাংকের ভিতরেও ট্রেনিং সিস্টেম আপগ্রেড আর শরিয়া গভর্নেন্সে বাড়তি বিনিয়োগের মাধ্যমে সেই রোড ম্যাপ বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে। জি, বাংলাদেশে এখন আসলে শরিয়া ভিত্তিক ব্যাংকিং সেবার মান কেমন এবং আমরা কোথায় আছি আসলে শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থায়? আলহামদুলিল্লাহ, গত 1 দশকে ইসলামী ব্যাংকিং এর পরিধি, পণ্য এবং ডিজিটাল সার্ভিস অনেক দূর এগিয়েছে, আমরা সবাই জানি, এবং গ্রাহকের আগ্রহ স্পষ্টভাবেই অনেকটা বেড়েছে। তবে সব প্রতিষ্ঠানের মান এক জায়গায় নেই। কোথাও কোথাও সার্ভিস কোয়ালিটি, গভর্নেন্স, কর্পোরেট গভর্নেন্স, শরিয়া গভর্নেন্স এবং জনবলের যে ঘাটতি রয়ে গেছে, এটা বলার অপেক্ষা রাখে না, অস্বীকার করারও সুযোগ নেই। আমার মনে হয় ভিত্তিটা এখন বেশ ভালো সব মিলে। এখন থেকে যদি শৃঙ্খলা আর জবাবদিহিতাকে অগ্রাধিকার দেওয়া যায়। জি, আজ কিন্তু আসলে গভর্নর কিন্তু সামিটে উপস্থিত হয়ে কিন্তু আজ গভর্নরও বলেছেন যে শুধু শরিয়া ভিত্তিক ব্যাংক নয়, পুরো ব্যাংকিং ব্যবস্থায় আসলে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আদৌ কি এটা সম্ভব? এটা কঠিন, কিন্তু একেবারেই অসম্ভব না। যদি কয়েকটা বিষয় আমরা ধারাবাহিকভাবে মেনটেন করতে পারি, যেরকম শক্তিশালী রেগুলেটরি নজরদারি, বোর্ড এবং ম্যানেজমেন্টের গভর্নেন্সকে বাস্তবে প্রয়োগ, টেকনোলজি নির্ভর মনিটরিং আর অনিয়মের ক্ষেত্রে জিরো টলারেন্স, এই কয়টা করতে পারলেই ধীরে ধীরে পুরো সিস্টেমটাই জবাবদিহিতা অনেক শক্তভাবে প্রতিষ্ঠা করা যাবে বলে আমি মনে করি। শেষ পর্যন্ত এটা শুধু সার্কুলার না, ব্যাংকের সংস্কৃতি আর নেতৃত্বের নৈতিক অবস্থানের উপরেই সবচেয়ে বেশি নির্ভর করে। আমাদের সেই দিকটা সবার মনে রাখতে হবে, সেভাবেই কাজ করতে হবে, তাহলেই এটা সম্ভব ইনশাআল্লাহ। কিন্তু আমরা কিন্তু দেখেছি গত সরকারের আমলে সবচেয়ে বেশি কিন্তু লুটপাট হয়েছে ইসলামী ব্যাংক ধারার ব্যাংকগুলোতেই আসলে। তো সেই জিনিসটার আবার যেন পুনরাবৃত্তি না হয়, সেই ব্যাপারে আসলে ব্যাংকিং খাত কতটা প্রস্তুত? ইনফ্যাক্ট যে নির্দিষ্ট ঘটনাগুলোর কথা বলা হচ্ছে বা আপনি এখানে তুলে ধরলেন, সেগুলো এখন তদন্ত এবং বিভিন্ন রেগুলেটরি প্রক্রিয়ার আওতায় আছে। তাই সেসব কেস নিয়ে সরাসরি মন্তব্য করা আমার জন্য সমীচীন হবে না। তবে বিষয়টা এখন সবার কাছেই পরিষ্কার যে কোনো ধরনের ইনসাইডার অ্যাবিউজ বা অনিয়ম ইসলামী ব্যাংকিং এর প্রতি মানুষের আস্থায় বড় ধরনের আঘাত আনে। তবে শুধু সাম্প্রতিক ঘটনাগুলোর প্রেক্ষিতেই নয়, সিটি ব্যাংক এবং বিশেষ করে সিটি ইসলামিক প্রায় গত 1.5 দশক ধরেই কর্পোরেট গভর্নেন্স এবং শরিয়া গভর্নেন্স দুটো ক্ষেত্রেই সর্বোচ্চ মান বজায় রাখাকে অগ্রাধিকার দিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, এই কারণে আজ সিটি ব্যাংক দেশের নাম্বার 1 সাস্টেনেবল ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়েছে। তবে সিটি ব্যাংক যে কয়েকটা জায়গায় বিশেষভাবে গুরুত্ব দিয়ে আসছে, তার মধ্যে বড় ঋণ এবং সংশ্লিষ্ট পক্ষকে ফাইন্যান্সিং এর ক্ষেত্রে অতিরিক্ত ডিউ ডিলিজেন্স। আমরা কিন্তু দেখছি ইসলামী ব্যাংক যেখানে সবচেয়ে বেশি লুটপাট হয়েছে, ইসলামী ব্যাংক, সেখানেও কিন্তু আসলে আজ গভর্নরও বলেছেন যে ইসলামী ব্যাংকগুলোতে মানুষের আস্থা আসলে ধীরে ধীরে বাড়ছে, আবার আমানত বাড়ছে, তারল্য বাড়ছে, সব দিক থেকেই আসলে কিছুটা হলেও উন্নতি হয়েছে ইসলামী ব্যাংক। আসলে আপনি কি মনে করছেন, কিভাবে এটা সম্ভব হয়েছে? না, এটা সত্য, ব্যাংকিং খাতের উপর সামগ্রিকভাবে কিছুটা অনাস্থা তৈরি হয়েছে। তো ভালো
তবে এটাও বলতে হবে ভালো এবং সুশাসিত ব্যাংকগুলো প্রতি, যেরকম সিটি ব্যাংক, এগুলোর প্রতি আবার মানুষের আস্থা বেড়েছে। হ্যাঁ, আমার কাছে আস্থা ফেরানোর জন্য সামগ্রিকভাবে যদি আমরা চিন্তা করি, তিনটি বিষয়কে আসলে গুরুত্ব দিতে হবে। স্বচ্ছতা আনতে হবে সর্বক্ষেত্রেই, বড় ঋণ, এনপিএল, রিস্ক ইত্যাদি বিষয়ে সহজ ভাষায় নিয়মিতভাবে তথ্য প্রকাশ করতে হবে। সাধারণ গ্রাহকরাও যেন বুঝতে পারেন আসলে ব্যাংকের অবস্থাটা কি, তারা যেন সিদ্ধান্ত নিতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে যে দৃশ্যমান অ্যাকশন নিতে হবে, শুধু নীতি আর সার্কুলারের মধ্যে থাকলেই চলবে না। আসলেও কি আমাদের ব্যাংকিং খাতটা কি এখনো কি ওই অবস্থায় পৌঁছেছে যে আমরা দৃশ্যমান শাস্তি বা খেলাপি যেই বিষয়গুলো আগে হয়েছে আসলে, যে কারণে ব্যাংক খাত মোটামুটি ধ্বংস হয়ে গেছে গত কয়েক বছরে, এখন কি সেই জবাবদিহিতামূলক জায়গায় এসেছে? আপনি পারফেক্টলি বলছেন। প্রথম কথা হচ্ছে যেসব ব্যাংকের সমস্যা আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি, সেখানে এই ধরনের জবাবদিহিতা ছিল না বলেই আজকে এই অবস্থায়। বাট এর বিপরীতে ভালো ব্যাংকগুলোর জবাবদিহিতা কিন্তু আগের থেকেই রয়ে গেছে এবং এখনো আছে। সেখানে জবাবদিহিতাটা এবং ওভারঅল গভর্নেন্সটাকে শক্তিশালীভাবে এটা মানে প্রয়োগ করা হয়, যেন কোনো ধরনের অনিয়ম বা ব্যত্যয় ঘটার কোনো আশঙ্কা না থাকে বা সুযোগ চলে না আসে। তো ওভারঅল যদি অন্যান্য ব্যাংকরাও এই পলিসি ফলো করে, তাহলে নিশ্চয়ই 2 দিন আগে পরে হইলেও আস্থা অবশ্যই ফিরে আসবে, আমরা নিরাশ হব না ইনশাআল্লাহ। আগের লুটপাট এবং রাজনৈতিক অস্থিতিশীলতা সব মিলে ব্যাংকিং খাত নিয়ে মানুষের মধ্যে মানে প্রচুর অনাস্থা তৈরি হয়েছে। এখন কিছুটা বাড়ছে এবং আমানতের পরিমাণও কিন্তু বেড়েছে। আমরা দেখেছি গত একদম বাংলাদেশ ব্যাংকের সবশেষ যেই প্রতিবেদন, সেখানেও দেখেছি আমানতের পরিমাণ বেড়ে প্রায় ডাবল ডিজিটে চলে গিয়েছিল। আসলে এটা ধরে রাখতে গেলে বাংলাদেশ ব্যাংককে বা সরকারকে বা ব্যাংকিং খাতকে আসলে কি করতে হবে, আপনার কাছে কি মনে হয়? কোনো সন্দেহ নাই, বাংলাদেশ ব্যাংক অলরেডি অনেক অ্যাকশন নিয়ে নিচ্ছে। আপনার মার্জারের কাজ প্রায় শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে যে পলিসিগুলো হাতে নিয়েছে এবং অলরেডি যেগুলা ইমপ্লিমেন্ট করেই ফেলেছে, আমরা আশা করি এগুলার মাধ্যমে অচিরেই ব্যাংকিং খাতে মানুষের আস্থা ইনশাল্লাহ ফিরে আসবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।